সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদেরকে শুভেচ্ছা। WHR টিভি থেকে আজকে আমরা এসেছি খুলনা শহরের পূর্ব পাড়ে, রূপসা নদীর পাড়ে, যেখানে আমাদের মহান মুক্তিযুদ্ধের দুজন মহাবীর, জাতীয় মহাবীর বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং বীর বিক্রম মহিবুল্লাহ, যারা দুজনই বাংলাদেশ নৌবাহিনীর গর্বিত নৌসেনানী, বীর নৌসেনানী, তাদের সমাধি এখানে আছে, তাদের ইতিহাস এখানে আছে। তাদের বিষয়ে দীর্ঘ 22টি বছর ধরে আমি গবেষণা করে একটি গ্রন্থ রচনা করেছি, রূপসা পাড়ের বীর সেনানী, এবং সেটির পরে আমি তথ্য পরিবেশন করেছি ইতিপূর্বে স্থানীয় মিডিয়াতে, এবং বিভিন্ন অনুষ্ঠানে আমি সেটা উপস্থাপন করেছি। বিএনএস তিতুমিরে গিয়ে তাদের কাছে আমি সমস্ত তথ্য দিয়েছি, প্রমাণ দিয়েছি, এবং তাদের সহযোগীরাই আজকে এই সমাধি কমপ্লেক্সটা গড়ে উঠেছে এখানে আপনারা দেখছেন এখানে। তো আমি যে জিনিসটা বলতে চাই, আমি এর আগের পর্বে যেটা বলেছিলাম, যে যখন এখানে তারা দুটি গানবোট নিয়ে প্রবেশ করেন আমাদের এই রূপসা নদীতে, সেদিনটি ছিল 1971 সালের 10ই ডিসেম্বর, বেলা আনুমানিক 11টা থেকে 12টার মধ্যে তারা যখন এখানে প্রবেশ করেন, তখন তাদেরকে ভারতীয় যে বিমানগুলো তখন খুলনা শহরে আক্রমণ করছিল। আমি তখন খুলনা শহরে আমরা বসবাস করতাম। আমার চোখে সব দৃশ্য আমার চোখে এখনো স্মৃতির ক্যানভাসে ভেসে আছে, যে আমরা দেখতাম ঝাঁকে ঝাঁকে 3টি 4টে 5টি করে বিমান আসছে এবং তারা বিভিন্ন স্থাপনায় তারা বম্বিং করে যাচ্ছে। তেমনি 10 তারিখে এখানে যখন তারা আসে, ওই পাকিস্তানি পতাকা যখন টানানো ছিল ওই গানবোট দুটোতে, তারা মনে করেছিল, ভারতীয় বিমানরা মনে করেছিল যে এই দুটি পাকিস্তানি গানবোট। তারা প্রথমে এসে রেকি করে যায়, তার পরপরই তারা বম্বিং করে। প্রথমে ছিল INS পানভেল, তারপরে ছিল পলাশ, BNS পলাশ, তারপরে ছিল BNS পদ্মা। তো পদ্মাতেই প্রথম বম্বিংটা আঘাত করে, পদ্মাতে আগুন ধরে যায়। পরবর্তীতে পরের বার তারা ঘুরে এসে যখন বম্বিং করে, তখন পলাশে আগুন ধরে যায়, পলাশে বম্বিং করে। এই পলাশেই দুইজন বীর এখানে শহীদ হয়ে আছেন। পলাশের ইঞ্জিন রুম আর্টিফিশিয়াল ছিলেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, আর পলাশের কামানের যিনি ক্রুম্যান ছিলেন, কামান ক্রুম্যান ছিলেন হচ্ছে বীর বিক্রম মহিবুল্লাহ। এই বীর বিক্রম মহিবুল্লাহ এবং বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, তাদের ওখানে যখন জাহাজে আগুন ধরে যায়, আগুন ধরে গেলে তাদের যে কমান্ডিং অফিসার ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার রায় চৌধুরী, তাদেরকে ওনারা রিকোয়েস্ট করেন, স্যার আমাদেরকে কামানকে ইউজ করার জন্য, যে আমরা এই বিমানগুলোর পরে আমরা আঘাত করব, পাল্টা আঘাত। কিন্তু রায় চৌধুরী তাদেরকে বলেন যে তোমরা নদীতে ঝাঁপ দিয়ে আত্মজীবন বাঁচাও। তাদেরকে লিডিং এ ছিল পানভেল, INS পানভেল, ভারতীয় যিনি মনীন্দ্রনাথ, যিনি ছিলেন দায়িত্বে, যিনি কমান্ডিং প্রধান ছিলেন, উনি বললেন যে না, এটা আমাদের ভারতীয় বিমান, তোমরা আক্রমণ করো না। তখন তারা অনেক দূরে ছিল, প্রায় ভৈরবের মোহনায় চলে যাওয়াতে তাদেরকে তারা বম্বিং করেনি। সেটা আমরা জানি না, আরো কোনো কারণ থাকতে পারে। তো শেষ মুহূর্তে তারা কিন্তু, আমার মনে হয়েছে যেটা, তারা কমান্ডিং মানেননি। বিশেষ করে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন বলেছিলেন যে না, আমি এটাকে চালিয়ে নিয়ে যাব এবং পাড়ে নিয়ে যাব। ইঞ্জিন রুমে আগুন ধরে গিয়েছিল, তার একটি হাত বোমার আঘাতে উড়ে গিয়েছিল, তিনি দগ্ধ হচ্ছিলেন, এবং প্রথম আঘাতেই কিন্তু শহীদ হয়ে যান কামানের যে ক্রুম্যান ছিলেন মহিবুল্লাহ, শহীদ মহিবুল্লাহ এবি। উনি কিন্তু প্রথম আঘাতেই কিন্তু উনি নিহত হন, এবং যার ফলে ওখানে দুটি জাহাজে, বাংলাদেশের পদ্মা এবং পলাশ, এই দুটি জাহাজে 56 জন ক্রু ছিল, 56 ক্রু মেম্বার তখন দুইটি জাহাজে ছিল। এরা সবাই নদীতে ঝাঁপ দিয়ে কেউ রূপসার পশ্চিম পাড়ে, কেউ রূপসার পূর্ব পাড়ে এসে জীবন বাঁচাচ্ছিলেন। এমন অবস্থায় যারা যারা এখানে পূর্ব পাড়ে আসছিলেন, এখানকার কিছু রাজাকার যারা ছিলেন, যারা হানাদার বাহিনীর সদস্য ছিল, তারা পাড়ে আসার সাথে সাথে তাদেরকে ধরে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল, কেউকে হত্যা করছিল, কেউকে গুলি করছিল। পশ্চিম পাড়েও একই অবস্থা হচ্ছিল। অনেক প্রশ্নের এখনো জবাব পাওয়া যায়নি, অনেক প্রশ্ন এখনো অমীমাংসিত রয়েছে। এই দুজনকে খুঁজে পাওয়া গেছে, তাদের দুজন সমাধি আজকে আপনাদেরকে দেখাতে পারছি, কিন্তু বাকি 54 জন কোথায়? এই বাকি 54 জনদের কি অবস্থা হয়েছিল? তারা কারা জীবিত আছেন, তারা এতদিন কোথায় আছেন বা কি অবস্থায় আছেন, তাদের খোঁজ কে সরকার নিয়েছিল কিনা, অথবা তাদের মধ্যে কয়জন শহীদ হয়েছিল, তারা রাষ্ট্রীয় মর্যাদা পেল না কেন? এইগুলো আরো অনেক প্রশ্নের বিষয় আছে। সে বিষয়ে প্রশ্ন উত্থাপন করতে গেলে অনেক দীর্ঘ হবে। আমি আপনাদেরকে শুধু এইটুকু জানাই যে এই যে দুজন এখানে প্রথম বীরশ্রেষ্ঠ রুহুল আমিন যখন কিনারে আসেন 10ই ডিসেম্বর, তখন তাকে ওই কিনারে তারা দেখতে পেয়ে তারা এসে এখানে ব্যানেট দিয়ে খুঁচিয়ে তাকে হত্যা করে কিনারেই রেখে চলে যায়।
তার এরপরে দুদিন পরে ওই লাশটি ওখানে অরক্ষিত অবস্থায় ছিল। দুদিন পরে স্থানীয় মুক্তিযোদ্ধারা তাকে উদ্ধার করে এনে এই জায়গাতে, ওই যে পেছনে যে জায়গাটি দেখছেন ওইখানে তাকে সমাহিত করেন 12ই ডিসেম্বর। এখানে স্থানীয় মুসল্লিরা তাকে জানাজা দিয়ে, এখানকার যারা স্থানীয় মুক্তিযোদ্ধারা ছিলেন, জনগণ ছিলেন, তারা জানাজা দিয়ে ওখানে দাফন করেন। কিন্তু তারা জানতেন না তার নাম ধাম। তার কারণ ওইটি ছিল একটা, শুধু এইটুকু জানতেন যে বাংলাদেশের যুদ্ধ করার জন্য যারা নৌবাহিনী মুক্তিযোদ্ধা তারই সমাধি ওটা, তাদের নাম ধাম তারা জানতো না। এরপরে আমি পরবর্তী পর্বে আপনাদেরকে মহিবুল্লাহ সম্বন্ধে জানাচ্ছি।